জগৎগুরু সবার। তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার। তুমি ঠাকুর কল্পতরু জগৎগুরু সবার। তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার। ঠাকুর তুমি রাম তুমি কৃষ্ণ প্রেমের অবতার। তুমি নিত্য ভক্ত প্রাণে, তুমি সিদ্ধ ধ্যানে জ্ঞানে প্রভু। আপনারা আজকে যে আশ্রমে এসেছেন তার নাম আশা করি সকলেই জানেন, রামকৃষ্ণ মিশন কলিকাতা বিদ্যার্থী আশ্রম, ইংরেজিতে রামকৃষ্ণ মিশন ক্যালকাটা স্টুডেন্টস হোম। এটা শুরু হয়েছিল একটা কোচিং সেন্টারের মাধ্যমে 1913 সালে। বেলুড় মঠ গ্রহণ করেন 1916 সালে, তাই 2016 সালে এটার সেন্টেনারি হয়েছে। আর ততদিনে মাদ্রাজে শশী মহারাজ আরেকটি স্টুডেন্টস হোম যেহেতু খুলেছিলেন, যখন 1916 সালে বেলুড় মঠ এটাকে অধিগ্রহণ করলেন, তো সেই জন্য এটার নাম আর শুধু রামকৃষ্ণ মিশন স্টুডেন্টস হোম হলো না, কলকাতা বলে তখন ক্যালকাটা ছিল, ক্যালকাটা নামটা ঢুকে গেল। তো এই আশ্রমটা যিনি শুরু করেছিলেন স্বামী নির্বেদানন্দ, আপনারা অনেকে নাম শুনে থাকবেন, যিনি ছিলেন বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এবং মেঘনাথ সাহার ক্লাস ফ্রেন্ড ছিলেন। তো সেই সময় তিনি তো দুজন বিজ্ঞান গবেষণা করলেন, ইনি চলে এলেন এদিকে রাজা মহারাজের কাছে মন্ত্র দীক্ষা ইত্যাদি, তার কাছে তার আধ্যাত্মিক জীবনের শুরু আমরা বলা যায়। তারপর এই আশ্রম শুরু হয়েছিল ছাত্রদের পড়ানো নিয়ে, নিজে পড়বেন আর একটু গরিব ছেলেদের বন্ধুদেরও সাহায্য করবেন সেই নিয়ে। তারপর দেখলো শুধু গরিব ছেলেদের নয়, সেই সঙ্গে আরও কিছু যারা টাকা দিয়ে পড়তে পারবে সেই রকম করে ছাত্রদের নিয়ে শুরু হওয়া, সেই জার্নি এখন এতদিন হয়ে এসছে। তবে এই আশ্রমের একটা মূল বৈশিষ্ট্য যেটা অন্য আশ্রমের থেকে আলাদা, যেমন স্বামী বিবেকানন্দ বলছেন শ্রীরামকৃষ্ণ ছিলেন ইউনিক, তার প্রত্যেক সন্তানকেই ইউনিক হতে হবে, আমাদের সকলকে অরিজিনাল কিছু হতে হবে। আমরা ঠাকুরমা স্বামীজিকে অনুসরণ করব, কিন্তু প্রত্যেক ভক্ত প্রত্যেক সাধু বা ভলেন্টিয়ার তার নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকবে, কেউ কারোর কপিক্যাট যেন না হয়। অনুকরণ করাটা আমাদের পছন্দ না। তাই স্বামীজি বলতেন বারবার, আমাদের প্রভু ছিলেন সব দিক থেকে ইউনিক, মৌলিক, আমাদের সকলকে মৌলিক হতে হবে। সেই রকম প্রত্যেকটি রামকৃষ্ণ মিশন তারও কিছু কিছু শাখা কেন্দ্রগুলোর এক একটা ভাব বা বৈশিষ্ট্য আছে। তো এই আশ্রমটার যেটা একটা বৈশিষ্ট্য হচ্ছে যে নির্বেদানন্দজি শুরু করেছিলেন ম্যাক্সিমাম ফ্রিডম উইথ মিনিমাম রিস্ট্রেইন। এখানে ম্যাক্সিমাম ফ্রিডম সকলের জন্যে, সাধু ব্রহ্মচারী ছাত্র ওয়ার্কার ভলেন্টিয়ার সবার জন্য সবচেয়ে বেশি স্বাধীনতা। এই একটা সেন্টার আমরা মানে অফিসিয়ালি আমরা বলতে পারি যে ম্যাক্সিমাম ফ্রিডম আর মিনিমাম রিস্ট্রেইন, যত মিনিমাম একটু রেস্ট্রিকশন না রাখলে নয়, সেই পলিসি নিয়ে এই আশ্রম চলছে। আর এখানকার ছাত্রদের আমাদের যেটা জিনিস আপনারা এসে দেখবেন, অন্য জায়গায় যেমন কর্পোরেট সিস্টেম, এই এখানে বলা হলো সে এসে বলবে এ করবে, যেমন ওই রকম অফিসিয়াল, এখানে আমাদের নেই। এই জায়গাটাতে আমি যেটা বলি যে ভাগবত মানে ভক্ত আর ভগবান, সেই জায়গাটা এখানে নয়, এখানে হচ্ছে দাদা ভাইয়ের জায়গা, প্রেজেন্ট স্টুডেন্ট এক্স স্টুডেন্ট, সেই নিয়ে আমাদের চলে। এই জন্য সব দেখবেন এক্সপ্লোর ওপেন, কোনো ঢাকাটা কি এদিকে যাওয়া নেই ওইরকম কিছু নেই। অন্যান্য সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে এসেই হয়তো আপনারা দেখতে পেয়েছেন যে সবটাই খোলাখুলি রয়েছে, এখানে ভক্তদের এটা একটু কম। আর এখানে আসতে হলে কিছু করতে হলে সেক্রেটারি মহারাজকেই বলতে হবে এমনও কিছু নয়, কোনো মহারাজ আসবেন বা কেউ আসবেন একটা ছাত্রকেও যদি জানিয়ে দেয় তাহলেও হয়ে যায়, যে সেক্রেটারি মহারাজ তো নয়, কোনো মহারাজকেও বলতে হয় না, কোনোভাবে কাউকে দিয়ে কোনো ওয়ার্কারকে বললেও কাজ হয়ে যাবে এইরকম। তো এখানে সেক্রেটারি মহারাজ নিজেকে সেক্রেটারি বলে মনে করেন না। তো আমরা সবাই রাজা, আমাদের এই রাজার রাজত্বে এই ভাবটা এই আশ্রমে অত্যন্ত স্পষ্ট।
সেটা আপনারা এসে অব্দি বুঝেছেন হয়তো কিছুটা। আর একটা জিনিস রাজা মহারাজ বলেছিলেন স্বামী নির্বেদানন্দকে, যে তোমায় একটা কথা বলি, যদি শান্তিতে থাকতে চাও ওখানকার কর্মী ওখানেই তৈরি করে নাও। তো সেই জন্যে নির্বেদানন্দ তাঁর সহপাঠী, মানে তার সঙ্গে যারা কোচিং করতেন পড়াতেন, তার পরপরই ছাত্র, এই আশ্রমটার বৈশিষ্ট্য হচ্ছে যে বলা যায় অন রেকর্ড সবচেয়ে বেশি সংখ্যক ছাত্র, এখানকার ছাত্র এক্স স্টুডেন্ট সন্ন্যাসী হয়েছে। মানে এই জন্যে সবচেয়ে বেশি কন্ট্রিবিউশন যতগুলো এমন অল এডুকেশন সেন্টার, যতগুলো আমাদের এডুকেশনাল সেন্টার রয়েছে আমরা মোটামুটি বলতে পারি, বিদ্যা মন্দির ইত্যাদি থেকে হলেও কিন্তু নিয়মিতভাবে প্রথম থেকে এখানে যেটা হয়ে আসছে। তো এই আশ্রমের বৈশিষ্ট্য হচ্ছে এটাই, যে কম ছাত্র আমাদের বেশি নয়, 115 জন। প্রথমে ছিল শুধু গরিব ছেলেরাই থাকবে, টোটালি ফ্রি। পরে দেখবেন এইখানে দীঘাদেবীতে একজন আছে রাজা জমিদারের একটা নাম আছে, আর একজন ছিলেন আমাদের এখন ঝাড়গ্রাম হয়ে গেছে, সেখানকার একজন জমিদার বললেন তার ছেলেকে নিতে হবে। মহারাজরা বলছে না, এটা শুধু গরিব ছেলেদের জন্য, গ্রামের দিকে আছে সেখানে তো কলেজ অত ভালো নেই, কলকাতায় এসে থেকে পড়াশুনো করবে। মহারাজ বলছে না, গরিব ছেলেরা এখানে বাড়ির মতো, এটা হচ্ছে স্টুডেন্টসও মানে হোম তো হোমই, বাড়ির মতো। ওটা গ্রামের বাড়ি, এটা শহরের বাড়ি, প্রত্যেক ছাত্ররা সেরকমই অনুভব করবে। তো সেই জন্য তখন জমিদারের বলছে আমার ছেলেকে নিতে হবে। মহারাজ বলছে না, এরা আমাদের নিয়মই আছে, গরিব ছেলেরাই থাকবে, খালি আপনারা তো যেখানে খুশি রাখতে পারেন। তখন সেই জমিদার বললেন ইটস নট এ সিন টু বর্ন ইন এ রিচ ফ্যামিলি, যে ধনী লোকের বাড়িতে জন্ম করার নিশ্চয় পাপ বা ক্রাইম নয়। তারা কেন এই ভালো পরিবেশ থেকে, এই সাধু সঙ্গ হাত থেকে বঞ্চিত হবে? এবার বলি, এই আশ্রমের মূল আরেকটা ভাব ছাত্রদের জন্য যেটা নিবেদনজি করলেন, সেটা হচ্ছে প্রাচীন ব্রহ্মচর্য আশ্রমের সঙ্গে আধুনিক বিশ্ববিদ্যালয় শিক্ষার মানে সমন্বয়। এই জন্য দেখুন বড় বড় বাড়ি নয়, খুব ছোট ছোট বাড়ি, এইরকম এখানে যেমন বাড়ির কটেজ টাইপের আগে যেমন হয়। আর এখানে সাধুরা, মানে সাধুদের কাছে ছাত্ররা দিন রাত যে কোনো সময় 24 ঘন্টা আসতে পারে, এসে সাধুদের ঘরেও ঘুমিয়ে পড়লো, গরম হয়েছে মহারাজ এসে শুয়ে পড়লাম, কোনো সমস্যা নেই, মানে অলওয়েজ অ্যাক্সেসিবল। আমাদের এখানে বলা হয় আমরা যখন ছাত্র হিসেবে এলাম, এমনি সব জায়গায় ডুজ অ্যান্ড ডোন্টস থাকে, যে এখানে ওই রকম কিছু ছিল না, এখানে ছিল লিস্ট গুড আর ইভিল। যদি গুডগুলোকে ফলো করো তুমি এমন হবে, আর ইভিলগুলোকে যদি ফলো করো তুমি এমন হবে, নাও ইটস ইউর চয়েস। এইখানে এই জন্য ছাত্রদেরকে আমরা খুব বেশি নজরদারির মধ্যে রাখি না। বাড়িতে থাকলে কে কাকে অত নজর, সবাই সবাইকে দেখছে, বড়রা ছোটদেরকে গাইড করবে, হেল্প করবে। আমাদের এখানে ওয়ার্ডেন সিস্টেমও তাই নেই, ওয়ার্ডেন বেলুমঠ বলো না, ওয়ার্ডেন রাখতে হবে, তাই দুজন ওয়ার্ডেন ওদিকে থাকে, তারা তাদের মতো পড়াশোনা করছে, অন্য কিছু করছে, কাজ করছে। কিন্তু হোস্টেলের মধ্যে আর ওয়ার্ডেন থাকে না, কেন প্রয়োজন হয় না। তাই যেহেতু একটু বড় ছেলে, এইটাই জন্য আমাদের সুবিধে। 11-12 থেকে, প্রথমে কলেজ ইউনিভার্সিটি ছিল, পরে 11-12 ঢোকানো হলো। তো সেই জন্যে এই একটা আশ্রম যেখানে প্রাচীন ব্রহ্মচর্য আশ্রমের সঙ্গে আধুনিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সম্মিলনে তৈরি করা হয়েছে। আর আশ্রম চালনার মূল মন্ত্র হচ্ছে ম্যাক্সিমাম ফ্রিডম উইথ মিনিমাম রিস্ট্রেন্ট। এই কথাটা যদি অন্য আশ্রমের বড় মহন্ত মহাজদের আমরা শুনেই তারা চমকাবে, ওরকম করে আশ্রম চলে না। কিন্তু তার দেখুন স্বামীজি বলছেন স্বাধীনতা ব্যতীত আমাদের উন্নতি হতে পারে না, বারবার স্বাধীনতার উপর জোর দিচ্ছেন। কিন্তু সেই সঙ্গে আবার দেখবেন আমাদের সাধুদের নিয়মাবলী যেখানে আছে, তার কিছুটা যুগনায়ক বিবেকানন্দও আছে। তা সেখানে স্বামীজি বলছেন যে কেন নিয়মাবলীর প্রয়োজন। তিনি বলছেন অ্যাবসলিউট ফ্রিডম ইজ আওয়ার গোল, নিরঙ্কুশ স্বাধীনতা, সর্বোচ্চ স্বাধীনতাই আমাদের জীবনের লক্ষ্য। কিন্তু স্বভাবতই আমাদের কতগুলো বদ অভ্যাস আছে, সেগুলোকে দূর করার জন্য কতগুলো সদ অভ্যাসের, কতগুলো ডিসিপ্লিনের প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণ এটাকেই বলতেন, চারা গাছ যতদিন ছোট আছে তার চারদিকে একটি বেড়া দিয়ে ঘিরতে হয়। আমাদের জীবনের নিয়ম শৃঙ্খলা প্রয়োজন ওইটুকুই, বড়দেরও ছোটদেরও। ছোটদেরকে আমরা যদি এইটা বোঝাতে পারি যে কেন ওদের কাছে মনে হয় সবসময় তানাশাহি চলছে, বাড়িতে মা বাবা কিছু বললে বলে বাড়িতে তানাশাহি চলছে, স্কুলে যদি হেডমাস্টার হেডমিস্ট্রেস কিছু বলেন, সব জায়গায় তারা এরকম করে সবেতে বিদ্রোহ ঘোষণা করে। কিন্তু যদি আমরা তাদের বুঝাতে পারি ছোট চারা চারদিকে একটি বেড়া দিতে হয়, তারপর যখন গাছ বড় হয়ে যায় তখন হাতি বেঁধে দিলেও কিছু হয় না, তাদের কল্যাণে কিন্তু এই সমস্ত নিয়ম কানুনগুলো করা হচ্ছে। তো সেই জন্যে
অন্য আশ্রম অন্য কোথাও আর প্রকাশ্যে এরকম ম্যাক্সিমাম ফ্রিডম মিনিমাম রেজিস্ট্রেশন নিয়ে চলছে না। আর যেখানে সাধুরা নিশ্চিন্তে ছাত্রদের উপর আমাদের এই মন্দিরের সমস্ত দায়িত্ব সব ছাত্রদের, তারাই ঠাকুর তুলছে, তারাই পুজো করছে, সন্ধ্যা আরতি দিচ্ছে, ঠাকুর শয়ন দিচ্ছে, সব কিছুই করছে। এখানে এই স্টুডেন্টস হোম বেলঘরিয়াতে এলো, জমি কেনা হলো 1952 সালে, আর 54 সালে এখানে এলো। তার আগে ছিল এয়ারপোর্টের কাছে, যে ওই যশোর থেকে এয়ারপোর্টের মাঝখানেই ওইখানটাই ছিল গৌরীপুর বলে জায়গাতে, সেখানেই আত্মস্থানন্দজি বা আরো তারা তখন পড়াশুনো করতেন। আর সেখানেই যখন আত্মস্থানন্দজি প্রথম এইরকম মন্দির ঠিক এইরকমটাই ছিল, এইখানে সামনের অংশ যেমন এইটাই কপি ওইখানে ছিল, সেটা দিয়ে কপি করে এখানে করা হয়েছে। আত্মস্থানন্দজি ফার্স্ট ইয়ারের ছাত্র, তখন এইগুলো সব ব্রাশও দিয়ে ঘষছেন। নিবেদনজি ঢুকলেন, ঠাকুর প্রণাম করে বেরিয়ে গেলেন, দিয়ে আরেকজন মহারাজকে বলছেন, ওই যে দেখছি ছেলেটা, নতুন ছেলেটা এসছে মন্দির পরিষ্কার করছে, ব্রাশও করছে, ও একদিন দীক্ষা দেবে। তখন ফার্স্ট ইয়ারের ছাত্র ছিলেন, তাকে দেখেই নিবেদনজি বললেন ও একদিন দীক্ষা দেবে। আত্মস্থানন্দজি পরে ভাইস প্রেসিডেন্ট হওয়ার পর যখন এলেন এখানে দীক্ষা দিতে, সেই কথা বলে তিনি ভীষণভাবে আবেগবিহ্বল হয়ে পড়লেন, যে সেই কবে নিবেদন মহারাজ এটা বলেছিলেন, আর এখন সত্যি আমি এই মন্দিরেই আবার দীক্ষা দিতে এসেছি। এরকম বাগীশানন্দজিও এখানকার ছাত্র, অনেকে সব ছিলেন তখন সব। তো এই হচ্ছে আমাদের আশ্রম, যেখানে অন্য আশ্রমের মতো ওরকম কর্পোরেট ভাব নেই, সবই খোলামেলা। এখানে ভক্তদেরও খুব একটা আনাগোনা নেই বলে গৌতমানন্দজির খুব পছন্দের জায়গা, বৈঠকখানার মতো। তো এখানে এলাম, যথেষ্ট খোলামেলা জায়গা, নিজের মতো করে ঘুরলাম। অন্য জায়গায় সব গেলে এক গাদা ভক্ত এসে যায়, প্রণাম এই সব চলতে থাকে। এখানে আমাদের ছাত্ররা আছে, তারাই মহারাজের কাজ করে দিচ্ছে সব কিছু, ওটা কোনো সমস্যা হয় না। তো এই জন্য গৌতমানন্দজির খুব পছন্দের জায়গা ছিল। শিবমায়ানন্দ বা ওনারাও খুব আসতেন আগে এখানে। আমাদের সাধুদের কাছেও এই আশ্রমটা খুব পছন্দের, যে এখানে এলে কোনো নিয়ম নেই, যেমন খুশি চলা যায়। তা একজন মহারাজ, সিনিয়র মহারাজ এসছেন, 12:30 ঘন্টা পড়েছে, ও মহারাজ খেতে চলুন, বলে এই সময়ের মতো সব যদি মেনে চলবো তাহলে আর বেলঘরিয়ায় এলাম কেন, এখানে একটু আরাম করে চলতে দে না। আমি ঠিক আছে মহারাজ, আমি সব রেখে দিচ্ছি, আপনার সুবিধা মতো আসবেন। আবার কেউ এসে বললো, এই আমি তো আমার সুবিধা মতো খাইলাম, ডাকবো কি ডাকবো না সেইটুকু বলুন। না ডাকবি না, আমি ঠিক আছে, আপনার জন্য 24 আওয়ার্সই খাওয়া রেডি থাকবে, যখন খুশি এসে আপনি খাবেন। তো এরকম এটা মজার জায়গা। দেখবেন কথামিতে শেষের দিকে, অত বড়টা শেষের দিকে যখন এই মাস্টার অশ্বিনী কুমার দত্তের একটা লেখা আছে, তিনি মাস্টারমশাইকে চিঠির আকারে লিখছেন, যেখানে সেখানে মাস্টারমশাই যেন জানতে চাইছেন যে আপনি তো ঠাকুরের কাছে 2 একবার গেছেন, আপনি কিছু স্মৃতি কথায় লিখুন। তা সেখানে সে অশ্বিনী কুমার দত্ত লিখছেন, ঠাকুরের কাছে একদিন এসছেন, তা হাগা আমাকে তোমার কি মনে হয়, কেমন মনে হয়? আপনি আর কাছে আর কেমন, আপনি কি আর সাধু নাকি? তারপর বলছে, তবে হ্যাঁ আপনি কি সাধু? ঠাকুর একটু যেন থমকে গেলেন, একটু পরে বলছে, তবে হ্যাঁ আপনার কাছে খুব মজা আছে। শ্রীরামকৃষ্ণদেব এই তখন যেন প্রসন্ন হয়ে বলছেন, ঠিক বলেছ, ঠিক বলেছ। তা যখন ঠাকুর গরমকাল, ওই তিনি লিখছেন, হাওয়া করছেন, তা বলছে হাওয়া করো তো, একটু হাওয়া করতে, বলে এই পাখাটাকে একটু জলে ভিজিয়ে নাও। বলে বাবা শখও আছে দেখছি। ঠাকুর তখন বলছে, কেন থাকবে নি, কেন থাকবে নি, এমনি পাখায় হাওয়া হচ্ছে, বলে গরম তো, পাখাটাকে একটু জলে ভিজিয়ে নাও তো, তাহলে হাওয়াটা একটু ঠান্ডা ঠান্ডা আসবে। তো এই নিয়ে তখন তিনি বলছেন, অশ্বিনী দত্ত, শখও আছে দেখছি। ঠাকুর বলছে, কেন থাকবে নি। তার আগের কথাটা যেটা বললাম, যে আপনার কাছে মজা আছে, এই হচ্ছে শ্রীরামকৃষ্ণ। এই আশ্রমেও সাধুরাই আসুক, ভক্তদের খুব একটা আশা নেই, আমাদের ছাত্ররাও বা যারা আছে তার মোটামুটি সবাই বেশ মজাতেই আছে, এতে কোনো সন্দেহ নেই। আমরা তো ছাত্র হিসেবে ছিলাম, আবার এখানেই জয়েনিং, আমরা অনেকদিন এখানেই আছি। এখানকার সেক্রেটারি মহারাজ যেমন হয়ে গেল 60 বছর হয়ে গেল এখান থেকে জয়েন করা থেকে, তেমনি আছেন। এই হচ্ছে আমাদের রামকৃষ্ণ মিশন কলকাতা বিদ্যার্থী আশ্রম। जपो राम कृष्ण राम कृष्ण राम कृष्ण नाम जपो राम कृष्ण राम
राम कृष्ण नाम जुड़ाइते चाय कोथाय जुड़ जब राम कृष्ण राम कृष्ण नाम जब राम कृष्ण नाम जब राम कृष्ण नाम जब राम कृष्ण नाम जब राम कृष्ण नाम এ খেলায় আমি খেলিবা কেন এ খেলায় আমি খেলিবা কেন জাগিয়ে কুহকে যেন এ কেমন ঘোর হবে নাকি ভোর এ কেমন অধীর অধীর যে মতি সমীর অবিরাম গতি নিয়ত ধার জুড়াইতে চায় কোথায়
जुड़ा जब राम कृष्ण राम कृष्ण राम कृष्ण नाम जब 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 राम कृष्ण राम कृष्ण नाम কি কাজে এসেছি কি কাজে গেল কি কাজে এসেছি কি কাজে গেল কে জানে কেমন কি খেলা হলো জুড়াইতে চাই কোথায় জুড়া
প্রাণারাম 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 কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম প্রাণারাম 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 প্রাণারাম